বুদ্ধিজীবী শব্দটা একটা গালি হিসাবে আবির্ভূত হয়েছে। বিশেষ করে গত 16 বছরে বুদ্ধিজীবীদের যে ভূমিকা বাংলাদেশ দেখেছে, তাতে যদি এটি তিরস্কার হয়, এটিকে আপনি সামাজিকভাবে পরিত্যাজ্য একটি কমিউনিটি হিসাবে মানুষ মনে করে থাকে, তাকে খুব বেশি দোষী করা যাবে না। কেননা আমরা 16 বছরে কি দেখলাম? 16 বছরে শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যারা চিন্তা করার কথা, যারা লেখার কথা, যাদের আপনার মৌলিক চিন্তা করার কথা এবং মানুষের পক্ষে বা জনগণের ইস্যুতে পাশে দাঁড়ানোর কথা, এমনকি শাসকদেরকে আগামীর চিন্তা দিয়ে প্রভাবিত করতে পারার কথা, তারা সবাই দলদাসে পরিণত হলেন এবং তারা প্রত্যেকেই একটা প্রাইস ট্যাগ নিয়ে হাজির হলেন যে আমাকে পূর্বাচলে প্লট দিলে আমি আছি, আমি নিউ ইয়র্কে আপনার সাথে সফরে গেলে আমি আছি, অথবা এই দলের ক্ষতি হয় এমন কোনো কাজ আমি করব না। আমি অবাক হয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেদিন মেট্রো রেলে ভ্রমণ করেছিলেন, 550 জন শিক্ষক 52 ফিট উপর দিয়ে গিয়ে তারা বলেছিলেন চাঁদ দেখার অনুভূতি হলো। আপনি যদি বুদ্ধিজীবী বলতে চান তাদেরকে, তাহলে 52 ফিট উপর দিয়ে গেলে যিনি চাঁদ দেখার অনুভূতি পান, তিনি চাঁদে গেলে কি বলবেন? তার মানে কাউকে তুষ্ট করার জন্য তারা এই কথাটি বলেছেন। সলিমুল্লাহ ভাই জাতীয় কবিতা পরিষদের কথা বলেছে। আমরা 90 দশকে জেনারেল এরশাদের বিরুদ্ধে কবিতা পরিষদের ভূমিকা দেখেছিলাম। এমনকি পটুয়া কামরুল হাসান সেই মঞ্চেই কিন্তু কার্টুনটি এঁকেছিলেন ব্যঙ্গ বিশ্ববেহার খপ্পরে। জাতীয় কবিতা পরিষদের গত 16 বছরের যে স্লোগানগুলো আপনি যদি দেখেন, সর্বশেষ স্লোগান ছিল উন্নয়নের জন্য কবিতা। বুদ্ধিজীবী, আপনি সাংবাদিকদের দিকে তাকান এবং এই সাংবাদিকরা দেখেন আজকে পলাতক, কেউ জেলে আছেন, কেউ সীমান্ত দিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কেউ তার প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হয়েছেন। তারা কি ভূমিকায় ছিলেন? তারা ছিলেন জনবিরোধী ভূমিকায়। যখন আমি কিন্তু ইদানিং গণমাধ্যম শব্দটা ব্যবহার করি না, কারণ গণমাধ্যম হতে হলে আপনার যে মিনিমাম কোয়ালিটি লাগে সেটি এই প্রতিষ্ঠানগুলো চরিত্র হারিয়েছে। সেটি মালিকের কারণে, সেটি সম্পাদকের কারণে, সেটি কোনো কোনো সংবাদকর্মীর কারণেও। দেখুন আজকে যখন 826 জনের প্লট নিয়ে আমরা কথা বলছি, তার মধ্যে কিন্তু এই যে আপনি বুদ্ধিজীবী বলে যাদের কথা বলছেন, তাদের সংখ্যা 123 জন এবং তাদের কেউ কেউ তাদের নিজস্ব নাম লুকিয়ে তাদের পত্রিকায় প্রতিবেদনটি প্রকাশ করেছেন। তার মানে হচ্ছে এরকম একটি ভয়ঙ্কর জায়গায় এই বুদ্ধিজীবীরা কিন্তু আমি বলবো যে সবচেয়ে বেশি প্রতারক, সবচেয়ে বেশি বেইমানি করেছেন বাংলাদেশ রাষ্ট্র এবং জনগণের সঙ্গে। কেন বলি? ধরেন একজন রাজনীতিবিদ বা একজন আন্ডারওয়ার্ল্ডের মানুষকে আপনি তো চেনেন যে উনি একজন খারাপ লোক, উনি কথা রাখেন না, উনি ক্ষমতায় যান, উনি নদী দখল করেন, উনি খাল দখল করেন। কিন্তু যিনি কবিতা লেখেন, একজন কবি গতকালকে তার স্ট্যাটাস দিয়েছেন যে মুজিবপিডিয়া সম্পাদনার কারণে তাকে যে বলা হচ্ছে, তারও আত্মপক্ষের একটা ব্যাপার রয়েছে। তার মানে 6 মাস লাগলো তাকে এই জায়গায় এসে বক্তব্য প্রদান করার জন্য। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে মুজিবপিডিয়া এখন শের দরে এসেছে কিনা, তাহলে আমি কেনার চেষ্টা করব, কারণ ওই সময় হয়তো পারিনি। কারণ আমি মজা করে কথাটা লিখেছি। আপনি যদি দেখেন 7000 বই বেরিয়েছিল শেখ মুজিবের সম্পর্কে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে 56 জন ব্যক্তি বই বের করেছিলেন। তার মানে আমরা বুদ্ধিবৃত্তির জায়গাটা, এর চর্চাটা অথবা এর যে কন্টেন্ট এবং ক্রিয়েশন এবং তার যে দার্শনিক জায়গাটাকে কিভাবে পণ্য আকারে বিক্রি করে অনেকটা ট্রেলার মেশিনের মতো অথবা এটিএমের মতো আমরা সেটিকে এনক্যাশ করার চেষ্টা করেছি। কেউ কবিতা লিখে করেছি, কেউ লেখালেখি করে করেছি, কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে সমিতি করে করেছি। একজন শিক্ষক আমাকে একদিন বিশ্ববিদ্যালয়ে বলেছিলেন উনি সরকারি দল করেন। তা আমি প্রথম শুনলাম, আগে শুনতাম সাদা দল, নীল দল, তো উনি সরকারি দল করেন। এবং আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়ে তখন একজন শিক্ষকের অথবা একজন ছাত্রের সাধারণ পাঠ্যাভ্যাসের কোনো জায়গা ছিল না। লাইব্রেরিতে সেই কক্ষগুলো বন্ধ ছিল যেখানে আপনি গবেষণা করতে পারেন। কাজেই বুদ্ধিবৃত্তির জায়গাটা যাদের চর্চা করার কথা ছিল, রক্ষা করার কথা ছিল এবং বিকশিত করার কথা ছিল, তারা তো ওখানে প্রবেশাধিকার বন্ধ রেখেছে। এবং তারা যে অপরাধটা করেছে, দেখুন মতি ভাই, আমি গত 6 মাস ধরে বা তারও আগের থেকে আমি এই অংশটি নিয়ে বেশি কথা বলি, কেননা বাকি অংশটি তো আমরা সমাজে চিনি। যারা সফট ন্যারেটিভ প্রচার করেছে ফ্যাসিবাদের, ধরেন যারা সংবাদপত্র করেছে, ঢাকা লিট ফেস্ট করেছে, এমনকি আপনার বিদেশে লবিস্ট নিয়োগ করেছে, নিজেরা নিউ ইয়র্ক টাইমসে লিখেছে। এবং একজন লেখক কাজী আনিস আহমেদ, উনি পতনের 6 দিন আগে নিউ ইয়র্ক টাইমসে লিখেছেন এই ফ্যাসিবাদের পক্ষে।
কাজে তাদেরকে যদি আপনি সামনে না আনেন, তাদেরকে যদি এখনও বুদ্ধিজীবী বলে আমরা একটু নরমভাবে কথা বলি, তাহলে এই রাষ্ট্রের যে ক্ষতি হচ্ছে সেটি কিন্তু কন্টিনিউ করবে। দেখুন, আমরা 16 বছরে সেদিন একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, যিনি প্রাইভেট একটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হয়েছেন, উনি 15 বছর আমাকে বলেছেন আমি যেন সাহস করে কথা না বলি এবং আমি যেন প্রতিবাদ না করি। উনি বলতে চেয়েছেন যে এই সরকার আরও দীর্ঘস্থায়ী হবে, আপনার নিজের জীবন নিশ্চিত করতে হবে। উনি সেদিন পাবলিক একটা জায়গায় বলেছেন যে উনি নাকি আমাকে উৎসাহ দিয়েছেন সাহস করে কথা বলার জন্য। তা আমি বললাম যে আপনি তো এই রোলে ছিলেন না। আচ্ছা ধরুন আপনি আমাকে উৎসাহ দিয়েছেন, আপনার রোলটি কী ছিল? সেই জায়গায় উনি চুপ। তার মানে হচ্ছে যে বুদ্ধিবৃত্তিক জায়গাটি যারা চর্চা করেন, সেটি কবিতা হোক, লেখা হোক, অধ্যাপনা হোক, আপনার চিন্তার জগৎ হোক। আপনি জানেন যে শিল্পকলা একাডেমিতে এখন দু একটি ছোট ঘটনা নিয়ে কত আলোচনা হচ্ছে। সেখানে সুন্দরবন নিয়ে নাটক করতে যাওয়ার পরে কিভাবে বুদ্ধিজীবীরা যারা আজকে মানে ছোট ছোট ঘটনায় আহত হচ্ছেন, তারা বাধা দিয়েছিলেন যে শেখ হাসিনা সরকারের জন্য সুন্দরবন নিয়ে নাটক করাটা ঠিক হবে না, কর্নেল তাহেরকে নিয়ে নাটক করাটা ঠিক হবে না। অথবা আমরা দেখেছি যে আপনার তেল গ্যাস রক্ষা কমিটির পক্ষে যায়, বা বাংলাদেশের খনিজ সম্পদ আপনি নিরাপদে নাই, এই কথাটি বলার জন্য আপনি বাংলাদেশের কোথাও কোনো জায়গা পাচ্ছিলেন না। এবং এগুলো কিন্তু দলীয় কর্মীদের চেয়ে এই যে আপনি বুদ্ধিজীবী শ্রেণীর কথা বলছেন, তারা প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন।